মানুষ সমাজবদ্ধ জীব। আমরা একটি সমাজের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এবং সহযোগিতার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে বসবাস করি। কিন্তু বর্তমান সময়ে আমরা উপলব্ধি করছি বা দেখছি যে বর্তমান সমাজ কিন্তু একটু অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অবক্ষয়ের সময়েও আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা এখনও সমাজের জন্য কিছু করতে বা সমাজের মানুষের জন্য কিছু করতে পারলে একটু শান্তি পান। মনে করেন যে এটাই সমাজের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, এটাই যেন তাদের জীবনের ব্রত। আজ আমরা আমাদের স্টুডিওতে এমনই একজন ব্যক্তিত্বকে আমাদের মাঝখানে পেয়েছি। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি তিনি হলেন গৌতমী রায়, একজন সমাজসেবী। দিদি নমস্কার, বিটি ত্রিপুরা পর্দায় তোমাকে স্বাগত। দিদি, যেহেতু তুমি সমাজসেবী, তোমার প্রধান পরিচয়, তাই তোমার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আমরা বলছি যে সমাজ অনেকটা অবক্ষয়ের পথে, সমাজে মানুষের মধ্যে আন্তরিকতা, মানুষের যে সম্পর্কের যে বাঁধন, সেটা দিন দিন কমে যাচ্ছে। তুমি কি বলবে এই সম্পর্কে? এই সম্পর্কে আমি বলবো, এখন আমাদের আগে যেমন যৌথ পরিবার ছিল এবং আমরা ছোটবেলায় দেখেছি, আমরা তো একটা যৌথ পরিবারের মধ্যে মানুষ হয়েছি। আমাদের এই যে আমরা একসাথে কাকা জ্যাঠা বলো, আবার মামার বাড়িতে যখন এসেছি অনেক মামারা ছিলেন, মার খুড়তুতো ভাই, জেঠতুতো দাদা, মানে এসব পরিবার মিলে আলাদা হাড়ি হলেও মানে একটা পরিমণ্ডলের মধ্যে আমরা ছিলাম। তখন সেখানে আমাদের বাড়িতে ধরো দুর্গাপূজা এখনো হয় কর্নেল বাড়িতে। তো এই যে যৌথ পরিবারে বড় হয়ে ওঠা, তখন সামাজিক যে অবক্ষয় সেটা কিন্তু আমরা একদম বুঝতে পারিনি। সবাই একসাথে খেলাধুলা করেছি, একজনের বাড়িতে গিয়ে হঠাৎ খেতে বসে গিয়েছি, তারপর ধরো একসাথে খেলাধুলা, তারপরে আবার অসুখ বিসুখ হলে আবার একসাথে মানে একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়া, এগুলো ছিল। আর তারা ছাড়া পাড়া প্রতিবেশী তো ছিলই, এখনো আছে। তো এই জিনিসটা আস্তে আস্তে করে দেখলাম যে মানে কিরকম জানি আমরা একটু আস্তে আস্তে করে একটু সরে গেছি। আমাদের ফ্যামিলি হয়ে গেছে পরিবার, শুধু ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে দৌড়ানো। তারপরে আস্তে আস্তে যখন পরিবার বড় হয়ে যায়, জায়গাও ছোট হয়ে যায়, খেলার মাঠ তখন বাচ্চাদের জন্য থাকে না। কোনো পার্কে গিয়ে হয়তো ওদেরকে নিয়ে আমাদের বসতে হয় ওদেরকে সময় কাটানোর জন্য। কাজেই এইগুলো যখন আস্তে আস্তে করে আমরা যখন ছোট পরিবারের মধ্যে তাদেরকে নিয়ে আমাদের সংসার, তাদেরকে নিয়েই, ফলে হয় কি মানে মনে হয় যেন আমাদের বাচ্চাদের মধ্যে একটা আত্মকেন্দ্রিকতাটা এসে যায়। তখনই দেখি যে ওদের পেছনে চলতে গিয়ে দেখি যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। কাজে এগুলো যাতে না হয়, ধরো বিভিন্নভাবে যাতে এগুলোর দিকে আমরা এগিয়ে যেতে না পারি, আমরা যাতে যেমন ছিলাম সেরকমভাবে আমরা থাকতে চাই, এগুলো যাতে আমরা এইভাবে যাতে আমরা বাঁচতে পারি, সেগুলো আমরা সামাজিকভাবে চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো করতে মানে এই যে ফ্যামিলি নিয়ে চলতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, তারপর আমাদের মধ্যে এই যারা বড়রা থাকেন, কাকা জ্যাঠা, ওদের সাথে আমাদের দেখা হয় না বললেই চলে। বিভিন্নভাবে আমরা যেমন আস্তে আস্তে করি এই মানে নিজেদের গুটিয়ে নিচ্ছি, এরকমই মনে হয় সামাজিক ব্যবস্থাটা আর কি। ঠিক। এই যে একটা সময় এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা বাচ্চা, এই যে শেয়ার করে খাওয়াটা, ভাই বোনে ভাগ করে খাওয়াটা, বা এই যে যৌথ পরিবারে বাবা মা থাকলেও কি হতো, কাকা কাকি জেঠা জেঠি পিসি সবার সাথে যে একটা, আমরা যদি ধরো চাকরিতে বেরিয়ে যেতাম ওদেরকে দেখার জন্য আমাদের মাসি পিসি বা যে কেউ থাকতেন। এখন কি হয়, আমরা কাজে লোকের কাছে দিয়ে ওদেরকে রেখে আমাদের যেতে হয়। কাজে তাদের কাছে
তাদের যে কাজের লোকের মানে পরিবেশ, তাদের যে শিক্ষা, সেটা বাচ্চার উপর অনেক সময় প্রতিফলিত হয়, সেগুলো মা বাবার দেখার সময় থাকে না। এগুলো মানে একটা মানে ভারী একটা মানে বিষণ্ণতার ব্যাপার, এই আর কি। সমাজে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, তোমার কাছে মানে কি মনে হয় যে কোন সমস্যাগুলো সমাজের জন্য বেশি মানে ক্ষতিকর হতে চলছে? যেমন ধরো, ঠিক আছে, আমরা বাচ্চাদেরকে সুশিক্ষা দিয়ে থাকি এবং ওরা যাতে ভালো থাকে, ওদেরকে মানে মূল্যবোধ নিয়ে যাতে ওরা বড় হয়, সেটা আমরা চেষ্টা করি। কিন্তু তাও দেখা যাচ্ছে সমাজে বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, ছোট ছোট ছেলে থেকে মানে বড় পর্যন্ত মানে ছেলে মেয়েরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু কেন, এর পিছনে কি কারণ, সেটা আমরা সমাজসেবী হিসেবে আমাদের খুঁজে নেওয়া দরকার। এবং আমরা সেখানে যাইও, দেখা গেল যে মা বাবা ঘরে থাকেন না বা বাচ্চাদের সম্পর্কে একটু উদাসীন, হ্যাঁ, সেক্ষেত্রে ওরা মানে মা বাবার কাছ থেকে দূরে গিয়ে মানে এমন বন্ধু বান্ধবের কাছে গিয়ে পড়ে যেখানে নাকি মানে সেই বন্ধু হয়তো নেশাগ্রস্ত, সেও এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়। তারপর ধরো একটু যখন পড়াশোনা করে বড় হচ্ছে, ওরা মনে করে যে মা বাবা তো চাকরি করছে, আমি তো কিছুই করছি না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। তো সেক্ষেত্রে ওদের মানে এই যে নেশার জিনিসটার দিকে আস্তে আস্তে করে আকৃষ্ট হয় এবং নেশার কবলে পড়ে যায় এবং মা বাবাদের সত্যি ভীষণ কষ্ট হয়। তখন ওরা কি করে, এই টাকা পয়সা চুরি করার চেষ্টা করে। মা বাবার মানে ভালো দিকটা ওরা দেখে না, মানে কি করে অনিষ্ট করা যায়, কিভাবে পয়সা আদায় করা যায়, কিভাবে এইসব চুরির পর্যায়ে ওরা চলে যায়। কাজে এই সামাজিক অবক্ষয়গুলো শুধু সবাইকে সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে, পরিবারের থেকে শুরু করে সমাজ এবং সমাজে যারা আছেন সবারই কর্তব্য এগুলির দিকে নজর রাখা। মানে আমরা তো আসলে যা কিছু করি পরিবার থেকেই করি, পরিবার থেকে আমাদের সমাজ হয়। কাজে এগুলো যদি আমরা মা বাবা এবং পরিবেশের পাশাপাশি যারা আছেন তাদেরও যদি লক্ষ্য থাকে এবং এগুলো যাতে না হয়, সেদিকে সকলেরই কর্তব্য। আসল কথা কি, প্রচণ্ড প্রতিযোগিতা, বাচ্চারা আজকাল প্রচণ্ড প্রতিযোগিতার মুখে রয়েছে। সাথে হলো আমরা যারা প্যারেন্ট রয়েছে, আমাদের অত্যন্ত ব্যস্ত জীবন, এগুলোর প্রভাবটাই কি এর উপর পড়ছে? হ্যাঁ, পড়ছে। মা বাবার এত ব্যস্ততা, লক্ষ্য না রাখা, এবং আমি যখন বাইরে বেরিয়েছি আমার বাচ্চাটা কি করছে এবং স্কুলে যাচ্ছে এবং ঠিকমতো টিউশনে যাচ্ছে কিনা এবং ঠিকমতো পড়াশোনা ক্লাসে পড়ছে কিনা, সেগুলি সব মা বাবারই কর্তব্য এগুলি দেখা। তাহলে হয়তো সেটা একটু মানে পারিবারিক দিক থেকে সেটা একটু থাকে না। আচ্ছা, তুমি একজন সমাজসেবী, একজন নারী। অ্যাকচুয়ালি নারীরা কিন্তু কবির ভাষায় বলতে গেলে বলতে হয় না যে এই পৃথিবীর যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচি আছে নারী, অর্ধেক তার নর। তো সেই ক্ষেত্রে সত্যি কি নারীরা সেই অর্ধেকের অংশীদার হতে পেরেছে? অর্ধেকের অংশীদার হতে পারাটাই আজকালকার যুগে উচিত। হতে পেরেছে ঠিক আমি বলবো না, তাহলে হয়তো আমরা এইভাবে সমাজের মধ্যে অনেক কিছু হচ্ছে, তারপর পত্রপত্রিকায়ও আমরা দেখছি বিভিন্নভাবে নারীদের প্রতি নির্যাতন করা হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে। তাহলে আমরা দেখতামই না যদি সত্যি নারীদের সেরকমভাবে স্বাধীন বলে মনে করা হতো। পড়াশোনা করছে এবং তার পাশাপাশি আজকাল মেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে গেছে, লেখাপড়ায় ভালো হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। নারীরা আজকাল মহাকাশ জানে গেছে, নারীরা আজকে পাইলট, শুধু আজকে না অনেক আগেই হয়েছে। মানে কোন জায়গায় নারী নেই, সব জায়গাতেই আছে। পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্নভাবে, এবং সরকারও চিন্তা করছে যদি আমি
আমার প্রশাসনের কাজে পুরুষের থেকে মেয়েরাই ভালো কাজ করে, এগুলোও আমরা পাই, এই প্রশংসাও আমরা পাই। কিন্তু তাও যেন একটা পুরুষতান্ত্রিকতা একটা গ্রাস করে নারীদের। কিন্তু আমার মনে হয় এসব না করে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, ওরা হবে বন্ধু। তুমি একটা কাজ করবে, আমি একটা কাজ করব, আমার পাশাপাশি আমার স্বামীটিও এসে আমাকে একটু সাহায্য করুক, এটা চাই। তাহলে কিন্তু সংসারটা সুন্দর হয়। তাহলে মনে হবে না যে আমি একটা পুরুষতান্ত্রিকতার মধ্যে বাস করছি। একদম একদম। হ্যাঁ, তারপরে ধরো আমি পোশাক কিরকম পরবো, হ্যাঁ, সেটা তো আমার যার যার রুচির উপর নির্ভর করে। এবং সেক্ষেত্রেও স্বামী যদি সেটা পছন্দ করেন, হ্যাঁ আমি যেটা করছি সেটা যদি উনি পছন্দ করেন, তাহলে আমারও একটা মনের মধ্যে একটা মানে উন্নত চিন্তাধারা হবে। কাজেই তখনই আমি বলবো যে পুরুষরাও যদি সব কাজে সাহায্য করেন, পরিবারেই বলো এবং অফিসের দপ্তরের কাজ কর্মের মধ্যেই বলো, সবার যদি সহনশীলতা, সবার যদি পারস্পরিক সহযোগিতা থাকে, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হয়। তাহলে আমি বলবো না যে এখানে পুরুষতান্ত্রিকতা রয়েছে, এখানে বলবো যে আমার যে কর্মী, সহকর্মী, সে আমার বন্ধুর মতো আমার সাথে আচরণ করছে বা বন্ধুর মতো আমাকে সাহায্য করছে। একদম। কারণ আজকাল কিন্তু মেয়েরা ঘরে বাইরে সমান তালে সামলাচ্ছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে যদি কারোর সহযোগিতা ছাড়াই, আমার মনে হয় পুরুষের সহযোগিতা ছাড়াও নারী এগোতে পারবে না, নারীর সহযোগিতা ছাড়াও হবে না, পুরুষ এগোতে পারবে না, সংসারটা সুন্দর হয় না। আমরা বলবো কি, আগে বলা হতো সংসার সুন্দর হয় রমণীর গুণে, এখন বলবো যে স্বামী এবং উভয়ের গুণে সংসার সুন্দর হয়। একদম। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমি বলবো যে এই যে পুরুষতান্ত্রিক সমাজ, শুধু পুরুষতান্ত্রিক সমাজ হয়ে অর্ধেককে পিছিয়ে রেখে তো আর আমাদের সভ্যতা বা সংস্কৃতি এগিয়ে যেতে পারবে না। তো এই যে ছেলেদের যে ওইভাবে করে মানসিকতাটা গড়ে তোলা, এটা কি সেই ছোটবেলার থেকেই ছেলেদেরকে একটা মানে পরিবারের মধ্যে ওইভাবেই শিক্ষা দিয়ে বড় হওয়াটা উচিত। সেদিন যেমন কেবিসিতে দেখলাম একটা ছোট্ট ছেলে, মানে এখন তো চাইল্ডদের মানে কেবিসি হচ্ছে, মানে কোন বনেগা ক্রোড়পতি, সেখানে ছেলেটি বলছে যে আমি আমার মাকে কাজে সাহায্য করি, কারণ আমি দেখছি যে মা প্রতিদিন আমাদের জন্য খাবার তৈরি করছে, আমাদের জন্য সমস্ত কিছু করছে, আমাদের ঘর দুয়ার মোছামুছি, কাজের লোক না আসলে মা সমস্ত কিছু করছে। তো একদিন বন্ধের দিনে আমি বাবার সাথে মাকে ছুটি দিই না, আমি আর আমার বাবা করি। মানে এত ভালো লেগেছে যে সেই যে একটু বাচ্চা ছেলেটার মানসিকতা, মানে উনি জিনিয়ানকার আমাদের বচ্চনজি ভীষণ প্রশংসা করেছেন, মানে এত সুন্দর মানে ছেলেটার মানসিকতা, এভাবে ছেলেটা গড়ে উঠেছে। মায়ের জন্য যে চিন্তা করে সে মানে খুব প্রভাবশালী হবে। এটাই মানে এখন থেকে সে মায়ের জন্য ভাবছে, মানে ভবিষ্যতে গিয়েও তার সেই মানসিকতাটা ওইভাবে গড়ে উঠবে। এবং সে যখন আবার বিয়ে শাদী করবে তখন সে তার মানসিকতাটা সেভাবে সে সাহায্য করবে। যে একটা নারী কিভাবে ভোরবেলা থেকে শুরু করে রাত্র পর্যন্ত আমাদের জন্য করছে অবিরাম মানে পরিশ্রম, সেখানে আমরাও একটি দিন ওনাকে একটু আমরা বিশ্রাম দিই, আমরাও করি। আজকের দিনে সমস্ত কিছু মা বসে থাকবে। আসল কথা কি, ঠিক পুরুষকে ছাড়া যেরকম নারী চলতে পারবে না, তেমনি নারীকে ছাড়াও পুরুষ চলতে পারবে না। সভ্যতার অগ্রগতি বা সংস্কৃতির অগ্রগতির ক্ষেত্রে আমাদের কিন্তু উভয়েরই সমান ভূমিকা রয়েছে, সমান সহযোগিতা রয়েছে। হ্যাঁ, তাই আমাদের ছোটবেলা থেকেই মানে আমাদের আলোচনায় যেটা উঠে আসলো, আমার মনে হয় যে ছোটবেলা থেকেই আমরা ওই যে পুরুষতান্ত্রিক সমাজের ধারণাটা বাদ দিয়ে দেব, পুরুষতান্ত্রিক সমাজের ধারণাটা বাদ দিয়ে তারপর আমাদের পরবর্তী প্রজন্মকে ওইভাবেই শিক্ষা দেব যেন নারী পুরুষ একত্রে একসাথে কাজ করে আমাদের সভ্যতাটাকে বা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা আবারও ফিরবো আমাদের আলোচনায়, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত।
সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. আবারও ফিরে এলাম বিরতির পর। তো আমরা কথা বলছিলাম যে নারী পুরুষের সমান সহযোগিতা, এবং বর্তমান সময়ে কিন্তু নারীরা শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু তারপরেও আমরা খবরের কাগজ, টিভির পর্দা, বিভিন্ন জায়গায় রোজই নারীদের উপর নানা ধরনের নির্যাতন, নানা ধরনের অত্যাচারের খবর কিন্তু আমরা দেখেই থাকি। হ্যাঁ, ঠিকই বলেছো। কি বলবে? যেখানে নারী নির্যাতন কথাটা উঠছে, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে নারীরাও দায়ী থাকে। পরিবারের একটা স্ত্রীর উপর, একটা বউয়ের উপর পণ নিয়ে অনেক সময় কথা হয়, পণ প্রথা নিয়ে। তো সেক্ষেত্রে দেখা গেল শাশুড়ি এটাতে জড়িত থাকে। হ্যাঁ, তারপর বউয়ের কোনো দোষ হলো, হ্যাঁ, সেখানে হয়তো যা এটার সাথে জড়িত থাকে। কাজে নির্যাতন শুধু যে পুরুষ লোকেই করে তা নয়, নির্যাতন মেয়েরা মেয়েদেরকেও নির্যাতন করে। কাজে সেক্ষেত্রে আমরা তাদেরকে বোঝাতে চাই যে আমরা আমাদের মধ্যে মিল থাকুক। হ্যাঁ, তাহলে তো আমরা এটার বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদ করতে পারি। হ্যাঁ, আমার পরিবারে যদি আমার ছেলের সাথে বউর ঝগড়া হলো, তখন তো শাশুড়ি হিসাবে আমি আমার ছেলেকে প্রথমে বোঝাবো। আমি তো ছেলেকে বলবো যে তুমি কিন্তু তুমি বউকে বিয়ে করে নিয়ে এসেছো, তুমি কিন্তু তোমার মা বাবা আছে সাথে, ওর কিন্তু মা বাবা নেই, ওর কিন্তু দুঃখের কথাটা মাকেও বলতে পারছে না, সেক্ষেত্রে যাতে আমাকেও বলতে পারে শাশুড়ি হিসাবে। সেক্ষেত্রে তোমার কর্তব্য, তুমি ওকে দেখবে, তোমার ওর মনের কথা, সে তোমাকে ওর অভাব অভিযোগ, ওর দুঃখ অভিমানের কথা তোমার কাছে বলবে, কিন্তু তুমি ওকে এড়িয়ে যেও না, তুমি তাকে বুঝতে চেষ্টা করো। সে তো মা বাবা ছেড়ে তোমার কাছে এসছে, ঠিক না? এটা হচ্ছে আমার যুক্তি। তো এইভাবেই আমরা করি যে আমরা যদি মহিলারা মানে একত্রিত হই, এসবের বিরুদ্ধে প্রতিবাদী হই, তাহলে তো একটা নারী নির্যাতিত হতে পারে না, সমাজ কলুষিত হতে পারে না। দেখা গেল নারীকে এই যে পত্রিকাতে দেখলাম কিসের জন্য মানে গাছের সাথে বেঁধে, হ্যাঁ, ওকে অশালীনভাবে ওকে নির্যাতন করা হচ্ছে। সেখানে পুরুষ সবাই মিলে করছে, তো অন্য পুরুষ নারীরা কি করছিল? তখন বাকি নারীরাই বা কি করছে? তাহলে সবাই এক মিলে আওয়াজ তুললে তো সেটা হতে পারে না। সেখানে আমাদের নারীদের, এটাই আমাদের কথাই আছে কিন্তু যে নারীরাই নারীদের শত্রু। হ্যাঁ, হিংসার ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তো ঘটছে শাশুড়ি বউ যা এরকম সম্পর্কগুলোর মধ্যে হচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি নিজেদের মধ্যেই নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলে তো এটা ঘটনা বেরিয়ে চলবে এবং হচ্ছেও তো। তারপরে দেখো এই আরেকটা দুঃখজনক, মানে যেটা পত্রিকা পড়লাম আর কি, ইরানের হিজাব পরা নিয়ে। সেখানে কিরকম পুরুষতান্ত্রিকতা, হিজাব পরেনি বলে ওকে গাড়িতে তুলে নিয়ে একটা ঘরে নিয়ে ভীষণ মারধর করা হয়েছে। এরকম করে যারা করছে তাদেরকেই মারধর করছে। এখন নারীরা সেটা অন্যভাবে প্রতিবাদ করছে। আমাদের হিজাব পরলে মানে আমরা খুব নারী হয়ে গেলাম, মানে আমাদের শালীনতা বজায় থাকলো, এছাড়া কি আমরা বজায় রাখতে পারি না? সেই জন্য ওরাও ভাবছে সেটাকে অন্যভাবে, তাহলে আমাদের নগ্নতা নিতে হবে, তোমাদের দেখাতে হবে যে আমরা স্বাধীন। এভাবে ওরা আন্দোলন করছে। কিন্তু
পারছে না পুরুষতান্ত্রিকতার জন্য, এত বাড়াবাড়ি, সেটাই মানে আমাদের মনে ভীষণ দুঃখ হয়। আসল কথা, প্রতিবাদ করতে হবে, যে কোনো ঘটনার প্রতিবাদ করতে হবে, মুখ বুঝে মেনে নেওয়া যাবে না, মেনে নেয় এবং করছে, ওরা আন্দোলন করছে। সেটাই। তুমি তো সাহিত্য চর্চাও করো, হ্যাঁ, তো এই যে সাহিত্য চর্চা আমাদের জীবনটাকে কতটা প্রভাবিত করে, বা আমাদের ভালো থাকার ক্ষেত্রে এই সাহিত্য চর্চা কতটা সহায়ক? সাহিত্য চর্চা আমি অবশ্য পড়তেই বেশি ভালোবাসি এবং লিখিও। তাছাড়া আমি কবিতাটাই একটু মানে লিখি আর কি। তো দেখলাম যে সামাজিক ক্ষেত্রে আমি যদি একটা নারীদের নিয়ে লিখি, হ্যাঁ, সেখানে একটা প্রতিবাদ আসবেই আমার কবিতার মধ্যে। হ্যাঁ, তারপর ধরো কোনো গল্পের মধ্যেও আমরা বিভিন্নভাবে পুরুষের চরিত্র ফুটে উঠছে, নারীদের চরিত্র ফুটে উঠছে এবং পাশাপাশি পরিবারগুলোর কথাও ফুটে উঠছে। এগুলো সমাজের মধ্যে অনেক দরকার এবং যারা পড়ছে, যারা পাঠক, শুধু লিখলেই তো চলবে না, আমাদের পাঠককেও পড়তে হবে। এগুলো সমাজের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক খুব দরকার এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই লেখাগুলো, সাহিত্য চর্চা খুবই ভালো। আর তাছাড়া আমরা যদি বিভিন্ন ঘরের কাজের পাশাপাশি একটা সাহিত্য নিয়ে ভাবি বা সাহিত্য চর্চা করি, আমাদের মানসিকতাও কিন্তু অনেক ভালো থাকে, উদার থাকে এবং সকলের প্রতি একটা সহনশীলতা, সকলের প্রতি একটা ভাব ভালোবাসা, এটা যেন গড়ে ওঠে সকলের প্রতি একটা, যে একটা লেখার মধ্যে কেউ যদি বলে যে আপনার লেখা পড়েছি, খুব ভালো লেগেছে, সেগুলো যিনি লেখেন তারও যেমন একটা খুব আনন্দ হয়, আর যিনি পড়েন তারও কিন্তু অনেক মনের প্রসারতা বাড়ে। আর কবিতা তো মনে হয় যেন একটা বিদ্রোহ, একটা কবিতার মাধ্যমে একটা মানে প্রতিবাদ করা যায়, প্রতিবাদী ঝড় তোলা যায়। আসলে কথাই আছে যে সাহিত্য হলো সমাজের দর্পণ। হ্যাঁ, তো সাহিত্য কিন্তু বর্তমান সময়ে আমরা এই যে ইন্টারনেটের যুগে আমরা কি অতটা আগে যেরকম আমাদের একটা গল্প বই পড়ে বা বাচ্চাদের মধ্যে, আমাদের ছোট বাচ্চাদের মধ্যে বা কত বইমেলা থেকে একটা বই কেনার আগ্রহ, হ্যাঁ, তো এটা কি মনে হয় তোমার, কি কমে গেছে মনে হয়? মানে সে আগের তুলনায় তো আগে যেমন কিছুই ছিল না, তোমার টিভি ছিল না, মোবাইল ছিল না, মানে সেরকম ইন্টারনেটের বা কোনো ছিল না, তখন বই মানুষের একটা বন্ধু। তো আগে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের দিদিদের যখন বিয়ে হয়েছে তখন বই প্রেজেন্ট করা হতো, বই মানে কাপড় না, মানে কোনো বাসনপত্র না, সব বই ডাল। তো পড়ারও সুযোগ ছিল তখন, শরৎচন্দ্রের মানে গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, মানে শরৎ সাহিত্য, বঙ্কিম সাহিত্য, মানে সমস্ত কিছু, মানে আমার দিদিমারা মারাই পড়তেন তখন, বেশি করে পড়তেন। তখন সেগুলো দেখলাম যে যখন এগুলো চলে এলো, মানে এই প্রযুক্তিরটা যুগটা চলে এলো, তখন যেন আস্তে 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 করে ওই দিকেই মানুষের আকৃষ্টটা বেড়ে গেছে। তবে এখন যারা সাহিত্য চর্চা করেন ওনারা খুবই একটা চেষ্টা করছেন, মানে সবাই যাতে পাঠক গড়ে তোলা যায়, শিশুদের মধ্যে বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন ছবি দিয়ে যাতে ওদের পড়াশোনার আগ্রহ করা যায়, সেগুলো অভিভাবকরাও এইগুলো নিয়ে দেখছেন যে তারা যাতে পড়াশোনা করে। আসল কথা কি, একটা সময় এখন যখন আমরা, তুমি যে বলছিলে যে বিয়েতে বই গিফট করা হতো, এখন তুমি দেখো একটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমরা একটা বই কাউকে উপহার দেওয়ার কথা ভাবি না, অন্য কিছু নিয়ে যাই। সত্যি ঠিক বর্তমান সময়ে আরেকটা যেটা আমরা দেখতে পাই যে শিশুদের উপরে কিন্তু একটা ভীষণ চাপ রয়েছে। আমাদের মা বাবার উচ্চাশা, হ্যাঁ, শিশুদেরকে আমরা ইঁদুর দৌড়ের পেছনে ঠেলে দিচ্ছি। তো এই সম্পর্কে তুমি কি বলবে? এটা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে কতটুকু ক্ষতিকর? ভীষণ অন্তরায়। শিশুদের এই যে বইয়ের বোঝা, ব্যাগের বোঝা, তারপরে ওরা তো মানে তোমার হোমওয়ার্কের চাপে ওরা খেলাধুলার সময় পায় না। আর
মা বাবাও ভাবছে যে শিশুটিকে যদি আমি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার করি বা উচ্চপদস্থ অফিসার করি, তাকে নিয়ে আমার খাটতে হবে। কাজে সে ভাবছে যে আমি তো একদম মানে কি বলবো, এই এক ধারাতেই চলছি, আমার পড়াশোনা হয়তো ভাবছে যে করবো, শিশুটি হয়তো ভাবছে আর একটা ইয়েতে যাবে, আর একটা সাবজেক্টের উপরে যাবে। সেই যে টানাপোড়েনের মধ্যে তার মনোবৃত্তিটাই অনেক সময় মানে নষ্ট হয়ে যায়, যে ফলে দেখা গেল সে কিছুই হতে পারছে না, হ্যাঁ, মা বাবার উচ্চ আকাঙ্ক্ষার জন্য। কাজেই এই চাপ যাতে শিশুদের মধ্যে না থাকে সেটাও আমরা দেখি, এবং শিশুদেরকে শিশুদের মতো থাকতে দাও। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে, কথাটাই আছে। কাজেই শিশুরা যাতে মানে সুন্দরভাবে মানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, তার খেলাধুলার মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন, আমরা যে পড়েছি শান্তিনিকেতনের, উনি গাছের তলায় শিশুদের পড়িয়েছেন, এবং শিশুদের প্র্যাকটিক্যালি তোমার মানে বই বন্ধ করে মানে উনি ওদেরকে জিজ্ঞেস করতেন, বিভিন্ন পাখি দেখিয়ে, তারপরে বিভিন্ন গাছের পাতা দেখিয়ে, তারপরে বিভিন্নভাবে মানে বইয়ে যা আছে সেটা মানে বাস্তবভাবে উনি দেখিয়ে শিশুদের পড়াতেন। আর প্রাকৃতিক পরিবেশে যাতে শিশুরা বেড়ে ওঠে, শিশুরা যাতে ধরো এই তোমার ঝড় বৃষ্টির সাথেও যাতে ওরা মিশতে পারে। বৃষ্টি এলে শিশুদের উনি বলতেন, যাও তোমরা যাও, বৃষ্টি এসেছে, তোমরা মাঠে গিয়ে খেলাধুলা করো, হ্যাঁ, দরকার পড়েছে। উনিও গেছেন শিশুদের সাথে, এইভাবে উনি শিশুদের পড়িয়েছেন। কাজেই উনি চাইতেন যে তার মানসিক গঠন যাতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়, প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে, সৌন্দর্যতার মধ্যে দিয়ে যাতে শিশুটি বেড়ে ওঠে, এটাই উনি চাইতেন। আর শান্তিনিকেতনের মানে এই যে ওনার যে ভাবধারা, শান্তিনিকেতনের যে পরিবেশ, উনি যেভাবে শিশুদের মানে পরিচালনা করতেন আর কি, সত্যি মানে প্রত্যেকটি যারা পড়েছেন, মানে আমাদের বাড়ি থেকেও আমার দাদু, কর্ণের বাড়িতে তো রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, তো আমাদের দাদু ওনারাও পড়াশোনা করেছেন। মানে একদম সব দিক দিয়ে একটা সৌন্দর্যতায় ভরা, সাহিত্যের বিকাশ আছে এটাতে, কারিগরি বিদ্যাও আছে, সমস্ত কিছু আছে। এই যে শিশুদের বেড়ে ওঠা, এটাও কিন্তু আমাদের শিক্ষণীয়, এগুলো আমাদের শিখতে হবে, কি করে পড়ে পড়ে জানতে হবে উনি কিভাবে শিশুদের পড়িয়েছেন। আসছে সাহিত্য চর্চা, সাহিত্য আমাদের চর্চা করতে হবে। তোমার কথায় এখন যেটা উঠে আসলো যে একটা শিশু প্রকৃতির কোলে স্বাধীনভাবে বড় হবে, কিন্তু আমাদের প্রকৃতি বা পরিবেশ এখন কিন্তু সেই রকম আর নেই। হ্যাঁ, একটা ভয়ঙ্কর একটা থ্রেটের মুখে রয়েছে। এই সম্পর্কে তুমি কি বলবে? আমরা এখন পরিবেশের সবসময় একটা ভয় ভাব থাকে। হ্যাঁ, দেখো এখন নভেম্বর মাস চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের কি হতো, সেই পুজোর সময় থেকে আমাদের একটা শীতের প্রকোপ চলে আসতো। হ্যাঁ, আর কালী পূজার সময় তো আমরা মানে শীতের জড়সড় হয়ে আমরা পুজো দেখতে যেতাম, কিন্তু এখনো গরম, বিশ্ব উষ্ণায়ন, সেটা জলস্তর বেড়ে যাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ মানে ভারসাম্য হারিয়ে যাচ্ছে, ওজন স্তর কমে যাচ্ছে, মানে ভীষণ খারাপ অবস্থা। এখন জলস্তর বেড়ে যাওয়ার ফলে হয়তো কয়েকটা অঞ্চলে, পার্শ্ববর্তী অঞ্চলে হয়তো জলের তলায় যেগুলো আমরা পাই আর কি, চলে যাবে, সেরকম একটা আভাস। কাজে আমরা খুব খারাপ অবস্থাতেই আছি। আমাদের পরবর্তী প্রজন্মের কথা সত্যিই চিন্তা হয়। এই যুগে যারা জন্মাচ্ছে যে শিশুগুলো, ওরা তো কিছুই পাচ্ছে না। প্রাকৃতিক পরিবেশ, বন ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হতে হতে এখন নেই বললে চলে, বৃষ্টি কমে গেছে, সেগুলো আর কি ভাবনা চিন্তার বিষয়। আর তাছাড়া আমরা বলি যে প্লাস্টিক আমরা ব্যবহার করব না, কিন্তু দেখা যাচ্ছে না করেও পারা যাচ্ছে না। প্লাস্টিক এবং কত দূর দূরান্তে তোমার হিমালয়ের কাছে বেড়াতে গেলেও দেখবে এখানে একটা জলের বোতল, তারপরে তোমার বিভিন্ন জায়গাতে এসব দেখা যাচ্ছে। কাজে সত্যি খুব মানে খারাপ অবস্থা প্রাকৃতিক পরিবেশের।
একদম। আর সত্যি কথা কি, এই সুন্দর সুন্দর একটা প্রকৃতির মধ্যে বসবাস করার ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরও একটু দায়িত্ব আছে। যেমন ধরো আমাদের আশপাশ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপর আমরা যদি ঠিকমতো আমাদের যে আবর্জনা এইগুলো আছে সেই জায়গা মতো মিউনিসিপ্যালিটি থেকে তো আসে, সেগুলো যে আমরা যদি তাদের কাছে পৌঁছে দিই ঠিক মতো, পরিবেশ সবার, আমার বাড়ির ধুলো আবার অন্যের বাড়িতে যাতে না যায়। হ্যাঁ, আমরা অনেক সময় অনেকে কি করে নিজেরটা অন্যের বাড়িতে ফেলে দিল, মানে এইসব যাতে না হয় আর কি, এগুলো একদম। তোমার সাথে আলোচনা হচ্ছিল, বেশ ভালো আলোচনাই হচ্ছিল তোমার সাথে। হয়তো আরো কিছু শুনতে পারতাম তোমার কাছ থেকে, কিন্তু আমাদের সময় একেবারে শেষ। সময়ের দাবি মেনে আমাদের আজকে সমাজ দর্পণ অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। তুমি ডেকেছো, আমি চলে এসেছি, একদম ভালোই লেগেছে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। এখনকার মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নমস্কার।